আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6 ইফেক্ট অফ হিট অন আ ম্যাটার, বস্তুর উপর তাপের প্রভাব শুরু করতে যাচ্ছি এবং এই অধ্যায়টাকে আমরা অনেক সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম লেকচার নাম্বার 1 এবং আজকে আমরা খুবই দুইটা গুরুত্বপূর্ণ সাংঘর্ষিক ব্যাপারটাকে আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং এইগুলো অনেকেই বুঝে না, তোমরা অনেকেই বুঝতে পারো না প্রপার রিসোর্সের অভাবে। তো সেগুলো আমি আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করবো তোমাদের কাছে। তো আজকের আমাদের যে মূল পড়াটা হলো হিট অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ তাপ ও তাপমাত্রা। আমাদের আজকে তাপ কি এবং তাপমাত্রা কি, এটা আমাদের আজকে ইন ডিটেলস বুঝতে হবে। তো চলো শুরু করি। আমি প্রথমে হেডলাইনটা তোমরা সবাই দিয়ে দাও, খাতা কলম নিয়ে বসে যাও। তাহলে আমাদের আজকের পড়া হবে তাপ ও তাপমাত্রা। আজকে পড়া হবে তাপ ও তাপমাত্রা, বা আমরা বলতে পারি এটাকে হিট অ্যান্ড টেম্পারেচার, তাই তো? এটাকে আমরা বলতে পারি হিট অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, এখন এই হিট কি আর টেম্পারেচার কি সেগুলো বোঝার আগে আমি ছোট্ট করে একটু আলোচনা করে আসি যে কোনো একটা বস্তুর মধ্যকার অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি, বা ইন্টারনাল এনার্জি বলতে কি বুঝি। দেখো বা একটু ডিটেলস পড়তে গেলে আমাদের এগুলো জানা লাগবে। ঠিক আছে, তুমি এগুলো না জেনেও হয়তো পরীক্ষা ভালো করতে পারবা বা তুমি পার পেয়ে যেতে পারবা, কিন্তু তোমাদের জ্ঞানটা সমৃদ্ধ হবে না। তো জ্ঞানটাকে বা প্রজ্ঞাটাকে সমৃদ্ধ করার জন্য আমাদের কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলোকে নজর দিতে হবে, তাহলে তুমি কনসেপ্টটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবে। এবং আমি যা পড়াবো এটাই যদি তোমার কাছে মনে হয় শেষ পড়া, তাহলে কিন্তু তুমি ওটা তোমার জন্য মঙ্গলকর হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই তাপ এবং তাপমাত্রাটাকে ভালো মতো ফিল করার জন্য বা বোঝার জন্য আমাদের আজকে বা এখনই প্রথমে আগে বুঝতে হবে যে অভ্যন্তরীণ শক্তি কি। অভ্যন্তরীণ শক্তি, বা আমরা এটাকে বলতে পারি ইন্টারনাল এনার্জি। এটা আমাদের আগে প্রথমে ক্লিয়ার করতে হবে যে কোনো একটা বস্তুর মধ্যকার অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝি এবং ইন্টারনাল এনার্জি বলতে আসলে কি বুঝি। একদম সহজ ভাষায় যদি বলি তাহলে কোনো একটা পদার্থ, অবশ্যই পদার্থগুলো কি দিয়ে তৈরি? অণুপরমাণু দিয়ে তৈরি। তাহলে কোনো একটা পদার্থের অণুপরমাণু গতি বা আন্দোলনের মোট শক্তি অ্যাকচুয়ালি আমাদের তোমার অভ্যন্তরীণ শক্তি। ধরো তোমাকে আমি বললাম যে একটা সিস্টেম, আমি একটু দিয়ে বলে দিই, 1 মিনিট। ধরো তোমাকে আমি বললাম এখানে একটা সিস্টেম আছে, একটা সিলিন্ডার টাইপের একটা সিস্টেম আছে। তাহলে এই সিস্টেমের মধ্যে ধরো অনেকগুলা গ্যাসিয়াস বা যে কোনো সাবস্টেন্স থাকতে পারে, সেটা সলিড হোক বা লিকুইড হোক, যে কোনো সাবস্টেন্স হোক না কেন, সবার মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে। তো আমি বললাম এখানে কিছু অণুপরমাণু আছে। তো এটা হতে পারে কোনো একটা সলিড সাবস্টেন্স বা কঠিন বস্তু, হতে পারে সেটা লিকুইড, সেটা হতে পারে গ্যাসিয়াস, যে কোনো পদার্থ সেটা হতে পারে। তাহলে এই পদার্থগুলোর মধ্যে এই যে আমাদের অণুপরমাণুগুলো আছে, এগুলা কি? এগুলো হলো অণুপরমাণু। তোমার এইগুলা কি? এগুলো হলো তোমার অ্যাটমস অর মলিকিউলস, তাই না? অণুপরমাণু। এবং কোনো একটা পদার্থ তো অণুপরমাণু দিয়ে তৈরি, তাই না? পরমাণু তার একক এবং অনেকগুলো পরমাণু মিলে অণু তৈরি হচ্ছে। তাহলে অণুপরমাণু সমন্বয়ে একটা পদার্থ গঠিত। তাহলে এই পদার্থের মধ্যকার যে মোট শক্তি, সেটাই অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ শক্তি। আমি যদি সহজ ভাষায় একদম বলে থাকি যে কোনো একটি পদার্থের, আমি যদি এখানে ছোট্ট করে লিখি, কোনো একটি পদার্থের অণুপরমাণুগুলোর মোট শক্তি বা গতি বা আন্দোলনের মোট শক্তি বলতে পারো। অণুপরমাণুগুলোর গতি বা আন্দোলন, আচ্ছা গতি বা আন্দোলন কথাটা না বলাই ভালো মনে হয়, কারণ শুধুমাত্র গতি শক্তি তো না, বিভব শক্তি এখানে থাকবে। তাহলে আমি শুধু বলি যে অণু বা পরমাণুগুলোর মোট শক্তি অভ্যন্তরীণ আমি লিখলাম শুধু অভ্যন্তরীণ শক্তি। এখানে আমি মোট শক্তি বলতে আসলে কি বোঝাচ্ছি, এখানকার যে মোট শক্তি, এই মোট শক্তি বলতে আসলে আমি
কি বোঝাচ্ছি সেটা আমাদের একটু ক্লিয়ার করা দরকার। এখানকার মোট শক্তি বলতে এখানকার যে মোট শক্তি সেই মোট শক্তি বলতে আসলে দুইটা জিনিসের যোগফল বুঝাচ্ছে। এক হলো এই অনুপরমাণুগুলো কিন্তু কোনোটা স্থির না, তোমাদের আগে বুঝতে হবে যে সেটা সলিড হোক, গ্যাস হোক বা লিকুইড হোক, এখানকার যে অনুপরমাণুগুলো আছে এই অনুপরমাণুগুলো কিন্তু আমাদের স্থির না। অনুপরমাণুগুলো কিন্তু আমাদের কি না, স্থির না। এগুলো কিন্তু সর্বদাই একটা গতিতে গতিশীল বা চলমান। তাহলে এই অনুপরমাণুগুলো কিন্তু কি না, অনুপরমাণুগুলো কিন্তু স্থির না, স্থির নয়, ঠিক আছে। এবং আমরা মনে করি যে আমরা সবাই স্থির, আমরা সবাই স্টেবল। আসলে আমরা যে পদার্থ বা আমাদের যে কোনো পদার্থই হোক না কেন, সেই পদার্থগুলো যে অনুপরমাণু যে তৈরি, সেই অনুপরমাণুগুলো কিন্তু কখনোই স্থির না। এখানে অনুপরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনের ঘূর্ণন আছে, হ্যাঁ। প্রোটন নিউট্রন নিজেও স্থির না, কারণ প্রোটন যা দেওয়ার তৈরি সেগুলো আসলে ক্রমাগতই ঘুরতেছে, ঠিক আছে। তোমরা আরো বড় হলে জানতে পারবে এগুলো। তার মানে তুমি এতটুকু মনে রাখো যে অনুপরমাণুগুলো কিন্তু স্থির না, এগুলো কিন্তু সর্বদাই আমাদের ঘূর্ণায়মান, কম্পমান, ঠিক আছে। অবশ্যই এগুলা জানতে হবে। তাহলে অনুপরমাণু যে মোট শক্তি, এই মোট শক্তি আমি বলতে বোঝাচ্ছি তাদের গতিশক্তি, যেহেতু তারা সবসময় গতিতে থাকে, তাই না, তার মানে তাদের একটা কি থাকবে, একটা গতিশক্তি থাকবে। যেহেতু তারা সবসময় একটা গতিতে চলমান থাকে, তাহলে তাদের একটা কি থাকবে, গতিশক্তি থাকবে। গতিশক্তি থাকবে, বা তুমি এটাকে বলতে পারো কাইনেটিক এনার্জি, KE, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির যোগফল বা বিভব শক্তি। পটেনশিয়াল এনার্জি বিভিন্নভাবে জমা হতে পারে, যে দুইটা অণুর মধ্যে কার বন্ধন, আন্তঃনবিক আকর্ষণ বল থেকে শুরু করে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলোর মাধ্যমে আমরা কোনো একটা অনুপরমাণুর মধ্যে বিভব শক্তি পাই। এগুলো অন্য জিনিসের আলোচনা, সেগুলো আমি অন্য সময় করব, এখানে আলোচনা করার সুযোগ এগুলো নাই। তার মানে এখানকার মোট শক্তি বলতে আমি আসলে বুঝাচ্ছি গতিশক্তিকে এবং বিভব শক্তিকে, গতিশক্তিকে এবং বিভব শক্তি, গতিশক্তিকে বিভব শক্তি। তার মানে কোনো একটা পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলতে আমি আসলে বুঝাচ্ছি কোনো একটা পদার্থের অনুপরমাণুগুলোর মোট শক্তি। ওই অনুপরমাণুগুলা একটা গতিতে গতিয়মান, মানে এগুলা কিন্তু কখনোই স্থির না। এটা এদিকে ছড়াছড়ি করতেছে, কখনোই স্থির না। একটা অণুকে তুমি যদি এখানে জুম করে কেটে নিয়ে আসো, এখান থেকে আমি একটা অণুকে আমি জুম করে কাটলাম, তোরা এই একটা অণু, এই যে আরেকটা অণু, এই যে আরেকটা অণু, এই যে আরেকটা অণু, তাহলে এগুলা কিন্তু কোনোটা স্থির না। এগুলা কোনোটাই কি না, স্থির না। এটাও গতিশীল, এটাও গতিশীল, এটাও গতিশীল, এবং এরা কিন্তু একে অপরকে কি দেয়, একে অপরকে ধাক্কা দেয়, একে অপরকে কি দেয়, ধাক্কা দেয়। এবং এইভাবে কিন্তু তারা চলমান, সেটা সলিড হোক বা তোমার লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক, ঠিক আছে। এবং শুধু যে গতিশীল ব্যাপারটা এরকম না, তারা কিন্তু কাঁপতেও পারে। মানে আসলে এই কথাটা 3 রকমের, তোমরা একটু বড় হলে জানতে পারবা যে আসলে একটা বস্তুর মধ্যে বিভিন্নভাবে অনুপরমাণুগুলো অবস্থান করে, তাদের গতিগুলো অবস্থান করে। যেমন রৈখিক গতি হতে পারে, ঘূর্ণন গতি হতে পারে, আবার কম্পমান গতি হতে পারে। মানে তুমি জাস্ট জানার জন্য বলে রাখি, এটা তোমাদের না জানলেও হবে যে 3 টাইপস অফ মোশন বলতে পারো, ঠিক আছে। মোশন বা তাদের যে গতির বিন্যাসটা কিরকম সেটা হলো কি, একটা হলো তুমি বলতে পারো রৈখিক গতি আর রোটেশনাল বা ঘূর্ণন গতি, আর একটা হলো তোমার কম্পমান, ভাইব্রেশনাল গতি, মানে কাঁপে এগুলো, হ্যাঁ, বন্ধনগুলো স্ট্রেচ হয়, যা কাঁপে। এই 3 ধরনের গতি এর মধ্যে থাকছে, বা আরেক ধরনের আরো অনেক ধরনের গতি থাকতে পারে। তাহলে এই 3 ধরনের মূলত এই 3 ধরনের গতি থাকে। কোনো একটা অণু, ধরো যে একটা অণু, আমি তোমাকে একটু বোঝানোর ফিল করার জন্য বলি, তো এটা একটা অণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু মিলে অণু তৈরি করছে। ধরো এরকম যে হাইড্রোজেন আর হাইড্রোজেন, তো মিলে কি তৈরি করছে, H2 তৈরি করছে না। তাহলে এই হাইড্রোজেন অণুগুলা ধরো এদিকে দুধ দিছে x অক্ষ বরাবর, অথবা y অক্ষ বরাবর দুধ দিছে, অথবা আরেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে z অক্ষ বরাবর দুধ দিবে। তা এবার তো রৈখিক গতি। আর ঘূর্ণন মানে কি, যে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরবে, চারপাশে ঘুরবে। আর কম্পমান মানে হলো তারা কাঁপবে, এটা কি কাঁপবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন গতির কারণে তাদের মধ্যে কিছু শক্তি জমা হয় এবং তাদের গতি শক্তি থাকে। এই সবগুলা শক্তির যোগফলই আসলে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে অভ্যন্তরীণ শক্তি কি। কোনো একটা পদার্থের অনুপরমাণুগুলোর মোট শক্তি বা পদার্থের মোট শক্তি আসলে অভ্যন্তরীণ শক্তি। কোনো একটা পদার্থ রেস্টে আছে এবং তার মধ্যে কিন্তু সর্বদাই অভ্যন্তরীণ শক্তি থাকবে। তা আমি আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছি। আমি আরেকটু আলোচনা করিয়ে নিয়ে অভ্যন্তরীণ শক্তিকে নিয়ে, যে ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তিকে আমরা বুঝলাম যে কোনো একটি পদার্থে সর্বদাই অভ্যন্তরীণ শক্তি থাকবে, সর্বদাই অভ্যন্তরীণ শক্তি থাকবে। কারণ কোনো একটা পদার্থের
কোনো একটা পদার্থ মানি তার অণুপরমাণু দিয়ে তৈরি, আর অণুপরমাণু কিন্তু কখনোই স্থির না, তারা সবসময় গতিশীল এবং তাদের মধ্যে একটা শক্তি সবসময় থাকবে, সেটা অভ্যন্তরীণ শক্তি। তুমি তাকে কিছু করো আর না করো, তার মধ্যে অভ্যন্তরীণ শক্তি সবসময় থাকবে। এবং এই অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা যদি বলি, এটা কিসের উপর নির্ভর করে, এটা জেনে রাখবে জিনিসটা। নির্ভরশীলতা যদি তোমাদের একটু বলে নাই যে এটা আসলে কিসের উপর নির্ভর করে অভ্যন্তরীণ শক্তিটা, সেটা হলো যে আমাদের মলিকুলস স্পিড, মানে তোমার অণুপরমাণুগুলো কতটুকু জোরে দৌড়াচ্ছে, তাই না? তার মানে এটা মনে রাখবা যে অণুপরমাণুর গতি, অণুপরমাণুর গতি, তারপর অণুপরমাণুর আকৃতি মানে ভর বলতে পারো, অণুপরমাণুর সাইজ বা আকৃতি, যে আকৃতি বড় হয় তাহলে ভরও বেশি হবে, স্বাভাবিক। এবং আরেকটা হলো যে অণুপরমাণুর সংখ্যা, ঠিক আছে, একদম স্বাভাবিক না, অণুপরমাণুর সংখ্যা, ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু তোমার অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন খেয়াল করো, তোমাকে আমি যদি বলি এখানে একটা পাত্র আছে, আরেকটা পাত্র আমি এখানে আঁকি, ছোট করে আঁকি, ধরো এখানে একটা পাত্র আছে, তাহলে এখানে বললাম এখানেও পানি আছে, আর এখানেও পানি আছে, আমি বললাম এখানে আছে 2 লিটার, 1 মিনিট, এখানে আমি বললাম যে 2 লিটার পানি আছে, এখানে আছে 10 লিটার পানি, তাহলে 10 লিটার পানির মধ্যে কিন্তু অণুপরমাণুর সংখ্যা বেশি না, আমাদের অ্যাটমস বা তুমি যদি মলিকিউল বলো, মলিকিউল মানে অণু, তাহলে মলিকিউলস এগুলোর সংখ্যা বেশি, আর এখানে কিন্তু ওই অ্যাটমস আর মলিকিউলস এদের পরিমাণ কিন্তু কম, A ফর অ্যাটমস আর M ফর মলিকিউল, এদের পরিমাণ কম। তাহলে পরিমাণ কম মানে কি, এদের মধ্যে গতিশক্তি মানে গতি বা টোটাল এনার্জিও কম, তাই না? অভ্যন্তরীণ শক্তি হলো টোটাল এনার্জি, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি হলো টোটাল এনার্জি। তো এদের মধ্যে কিন্তু আমাদের ইন্টারনাল যে এনার্জি আছে সেটাও কিন্তু আমাদের কম, কারণ অণুপরমাণু কম, এটার মধ্যে স্পিডও কম, সবকিছুই কম। আর এখানে কি অণুপরমাণু বেশি, এই জন্য কি অভ্যন্তরীণ শক্তিও বেশি, সহজ হিসাবে একদম, এই জন্য এগুলোর উপরে নির্ভর করতেছে। তার মানে আমাদের সামারিটা কি, সামারিটা হলো যে ইন্টারনাল যে এনার্জি আছে, ইন্টারনাল কোনো একটা বস্তুর ইন্টারনাল এনার্জি সকল বস্তুর মধ্যে থাকবে, তোমার আমার সবার মধ্যেই আছে। ইন্টারনাল এনার্জি মানে হলো আমাদের কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি, মানে অণুপরমাণুর সমস্ত গতি। অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা মেইন দেখাচ্ছি, কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জির যোগফল। তা আশা করি আমরা বলতে পারবো তাপমাত্রা পরে থেকে কই চলে গেলেন, আসলে এগুলো লাগবে, হ্যাঁ, একটু ফিল করার জন্য, ফিজিক্সটাকে ফিল করার জন্য এগুলো লাগবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হলো আমাদের কোনো একটা পরমাণু বা কোনো একটা পদার্থের মানে টোটাল শক্তির যোগফল, ঠিক আছে। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তিটা আমাদের আশা করি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার খেয়াল করো, এখন আমরা আস্তে আস্তে হিটের মধ্যে যাই বা তাপের মধ্যে যাই। আগে আমরা তাপটা বোঝার চেষ্টা করবো, মানে প্রাইমারিলি তাপটাকে আমি অনেক ভেঙে বুঝাবো। হ্যাঁ, তাপ কি, এই তাপ নিয়ে অনেক আমাদের বইগুলো তো এগুলো আলোচনা মানে একটু ভ্রান্ত ধারণা দিয়ে আলোচনা করা থাকে, যেটা পড়াবো ইনশাল্লাহ ঠিক পড়াবো। দেখো কি বলতেছে, হিট বা তাপ আসলে কি। আচ্ছা, তাপ কি সেটা বোঝার আগে আমরা একটু আসি যে তাপের জন্মটা কিভাবে হয়েছে, তাপ আসলে কি। প্রথম কথা যদি বলি, তাপ এক প্রকার শক্তি, তাই না? তাপ কি, তাপ এক প্রকার শক্তি, এটাকে বুঝতে হবে। তাপ এক প্রকার কি, তাপ এক প্রকার শক্তি। চলো শক্তি কেন সেটাকে একটু ফিল করা যাবে, মানে এটা নাম দিছে আমরা তাপ। তার আগে একটু বলে রাখি, যেমন বিদ্যুৎ শক্তি, তাই না, আমাদের আলো দিচ্ছে। তারপর শব্দ শক্তি, তুমি যে শুনতে পাচ্ছ শব্দ, এটা এক প্রকার শক্তি। তো এগুলো কিন্তু শব্দ তরঙ্গ, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো জানবো যখন সামনে তোমরা পড়বা। তরঙ্গ চ্যাপ্টার তো এখনো পড়ো নাই, সামনে আছে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের পড়াবো। তাহলে তাপ এক প্রকার শক্তি। তাহলে তোমরা তো অলরেডি পড়ে আসছো শক্তির একক জুল, তাহলে এটার একক কিন্তু জুল হবে। এটার একক কি হবে, আমি জাস্ট একটু আস্তে আস্তে পড়াচ্ছি, হ্যাঁ, একটু ধৈর্য নাও। এটার একক কি হবে, জুল হবে। বিজ্ঞানী জুলের নামকরণ অনুসারে তার নাম করা হয়েছে জুল, বা সংক্ষেপে শুধু জি লিখতে হবে, ঠিক আছে। এটা কি শক্তি এবং শক্তির একক কিন্তু তোমরা পড়ে আসছো অলরেডি, কাজ ক্ষমতা শক্তিতে শক্তির একক হলো জুল। তাপ এক প্রকার শক্তি, শক্তির একক জুল। একটু সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করি আরেকটু অন্যভাবে, যে আমাদের সূর্য থেকে কিন্তু আমরা ক্রমাগত তাপ পাচ্ছি, তাই না? বলি না যে সূর্য আজকে বেশি উঠছে মানে কি সূর্য আমাদের গরম লাগবে বেশি। তো এই যে গরম কেন লাগতেছে, বা আমি যদি বলি যে তোমাকে একটা মোমবাতি জ্বালালাম, এই মোমবাতি জ্বালানোর তুমি যদি আগুনের কাছাকাছি আগুন যেটা আছে, আমি একটু মোমবাতিটা আঁকার চেষ্টা করি। তো ছোট্ট করে একটা মোমবাতি আমি এখানে আঁকি, আমি এখানে ছোট্ট করে মোমবাতি আঁকি, ধরো এরকম। একটু দিতে হবে,
হয় না ঠিক মতো। সুন্দর করে আগে দাঁড়াও, মোমবাতিটা কাটার হাতটা ভালো না আমার, বুঝছো? দাঁড়াও, এই ছোট করে দিলাম, এটাকে তোমার একটু বড় করে দিলাম, ঠিক আছে? মোটামুটি এরকম। তারপরে তোমার ধরো যে এরকম করে দিলাম, ঠিক আছে? এটা হলো একটা মোমবাতি, ঠিক আছে? এটা কি? এটা হলো একটা মোম, লিখে দিন, না বুঝলে আবার সমস্যা। মোমবাতি, চিত্র তো ভালো না। তাহলে মোমবাতি আমাদের ক্রমাগত কি করে? আলো বিকিরণ করে, তাই না? বিদ্যুৎ শক্তি সে দিচ্ছে। কিন্তু এই যেহেতু সে আগুন, এবং আগুনের কাছে তুমি যদি তোমার হাত রাখো দেখবা যে কি গরম লাগতেছে। তো কেন এই গরমটা লাগতেছে? তার মানে আগুন কোন প্রক্রিয়ায় চলে তোমরা জানো? কেমিস্ট্রি তোমরা সপ্তম অধ্যায়ে যদি না পড়ে থাকো, আমি অলরেডি প্লে লিস্ট আপলোড করা হয়ে গেছে আমার, রাসায়নিক পরিবর্তন, সেটা তোমরা দেখে আসবা। সেখানে আমি কিন্তু বলছি দহন বিক্রিয়া। আমাদের এই যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলাটা দহন বিক্রিয়ার মাধ্যমে জ্বলতেছে, এবং দহন বিক্রিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, এবং সেই শক্তি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং সেই শক্তি আমাদের বিকিরিত হয়, বিকিরণ হয় আমাদের তাপ আকারে। তার মানে আমি কি বললাম, যে এখানে যে আগুন জ্বলতেছে এবং এখানে দহন বিক্রিয়া হচ্ছে, আর দহন বিক্রিয়া শক্তি উৎপন্ন হচ্ছে, এবং সেই শক্তি আমাদের কি বিকিরণ আকারে, কি আকারে? বিকিরণ আকারে বের হয়ে আসতেছে। বিকিরণ আকারে, এটা কি? এটা হলো বিকিরণ বা রেডিয়েশন, ঠিক আছে? ইংলিশটা আমরা তোমার জানা থাকবা, বিকিরণ বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি রেডিয়েশন, বা বিকিরণ আকারে। এটা একটা শক্তি আছে, এবং এই বিকিরণে কিন্তু শক্তি মাপা যায়। তোমরা অলরেডি মনে পড়ে আসছো বোলসের বিকিরণের শক্তির রাশিমালা ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু এসসি ডিভাইডেড বাই ল্যামডা, এখানে ল্যামডা কি? ল্যামডা হলো এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তোমরা কিন্তু অলরেডি পড়ে আসছো যে কোনো একটা বিকিরণের শক্তি মাপার সূত্র হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আলোর বেগ ডিভাইডেড বাই ল্যামডা। বিকিরণই আলোর বেগে চলবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এগুলো। যাই হোক, এই যে বিকিরণটা হলো, এই বিকিরণ তাহলে আমরা বুঝলাম এক প্রকার শক্তি, এবং এই শক্তিকে আমরা বলতেছি তাপ শক্তি। এই শক্তিকে আমরা কি বলতেছি? এই শক্তিকে আমরা বলতেছি তাপ শক্তি। এই শক্তিকে আমরা কি বলতেছি? এই শক্তিকে আমরা বলতেছি তাপ শক্তি। তাপ নাম দিছি তাপ শক্তি। কারণ এই বিকিরণের সাহায্যে এই বিকিরণটা যদি আমাদের শরীরে আঘাত করে, আমাদের গরম লাগে বা আমাদের গরম অনুভূত হয়, ঠিক আছে? তাহলে এই বিকিরণটাকে আমরা বলতেছি তাপ শক্তি। এই বিকিরণটাকে আমরা কি বলতেছি? এই বিকিরণটাকে আমরা বলতেছি তাপ শক্তি। ব্যাপারটাকে বুঝতে পারছি যে আগুন থেকে এখানে বিকিরণ বের হয়, এবং বিকিরণটার নাম দিয়েছি আমরা তাপ শক্তি। একটা বিখ্যাত লাইন আছে, আমি ইংলিশে লিখি, তোমরা বাংলাটা আমি বলে দিচ্ছি মুখে মুখে। দেখো, খেয়াল করো কি বলতেছি, যে রেডিয়েশন ইজ দ্য মোড অফ হিট ট্রান্সফার। আমি কি বলতেছি এখানে? রেডিয়েশন is the mode of heat transfer that does not require any medium, the heat from sun and fire. The heat from sun and fire reaches us primarily us primarily by radiation. দেখো, কথাটা কিন্তু একদমই সোজা। কি বলতেছে? রেডিয়েশন ইজ দ্য মোড অফ হিট ট্রান্সফার। তাহলে আমরা বুঝলাম যে বিকিরণ আসলে কি? তাপশক্তির একটা প্রবাহ। রেডিয়েশনটা কি? বিকিরণ হলো তাপশক্তি এর প্রবাহ, তাই না? তাপশক্তি এর প্রবাহ বলতে পারি এটাকে। তোমার এই বিকিরণই হলো আসলে তাপশক্তির একটা প্রবাহ। তো এটাই বলতেছে রেডিয়েশন ইজ দ্য মোড অফ হিট ট্রান্সফার দ্যাট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম। এই কথাটা না খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কথাটা আমি এখানে বোঝানোর মতো ক্লাস এটা না, যে ছোট করে বলি, একটু মনে রাখো, দ্যাট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম। যেহেতু এটা ওয়েভ বা তরঙ্গ, এই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার, কিন্তু এমন কিছু তরঙ্গও আছে যেগুলা চলাচলের জন্য কোনো মাধ্যম দরকার হয় না, এবং সেইগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর নন মেকানিক্যাল ওয়েভ। তার মানে এই যে আমাদের হিট আছে না, হিট চলাচলের জন্য কোনো ধরনের মাধ্যম দরকার হবে না। মাধ্যম বলতে কি বোঝাচ্ছেন? যেমন পানি একটা মাধ্যম, ঠিক আছে? শব্দ মানে বায়ু, শব্দ চলাচল করে কোথায়? বায়ু মাধ্যমে না? তো বায়ু পার্টিকেলগুলো একটা মাধ্যম, পানির পার্টিকেলগুলো একটা মাধ্যম, ঠিক আছে? এরকম, হ্যাঁ। তার মানে মাধ্যম,
মাধ্যম মানে হলো মিডিয়াম, ঠিক আছে। তার মানে এই হিট চলাচলের জন্য কোনো ধরনের মিডিয়াম দরকার হয় না। তার মানে আমরা বলতে পারি যে হিট আসলে কি, হিটের কোনো মাধ্যম দরকার হয় না, এই জন্য এটাকে আমরা বলে থাকি নন মেকানিক্যাল। মনে রাখবা, ওয়েভ দুই রকমের হয়, মেকানিক্যাল, নন মেকানিক্যাল। আর হিট হলো একটা নন মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ। এটা তুমি জাস্ট, তোমার এখন 9-10-এ পড়ো, তো তোমার জন্য ডিটেলস লাগবে না, জাস্ট তোমাদের ফিল করাচ্ছি যে আসলে হিটটা কি, দেখো আর কি, যতটুকু লাগে ততটুকু নোট করে রাখা দিবা। তাহলে হিট হলো একটা নন মেকানিক্যাল। কারণ কেন নন মেকানিক্যাল বলতেছি, কারণ এই লাইনের উপর বেস করে যে দ্যাট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম, এই জন্য এটাকে নন মেকানিক্যাল ওয়েভ বলতেছি, ঠিক আছে, নন মেকানিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছি। এবার আসো দ্য হিট ফ্রম সান অ্যান্ড ফায়ার। এটা সহজ কথা, যে হিট ফ্রম সান মানে সূর্য থেকে যে তাপ আসে, এবং ফায়ার বা আগুন থেকে যে তাপ আসে, দ্য রিচেস আস প্রাইমারি, আমাদের কাছে সেটা পৌঁছায় কি হিসাবে, বাই রেডিয়েশন, মানে যে বিকিরণ আকারে আমাদের কাছে পৌঁছায়, এবং সেই বিকিরণকে আমরা ফিল যখন করি তখন সেটা আমাদের তাপ আকারে আমরা ফিল করি। নতুন একটা নাম দিয়েছি, সেটা হলো তাপ, এবং তাপ শক্তি আকারে আমরা সেটাকে ফিল করতেছি। আমরা কি বুঝতে পারছি যে তাপ শক্তির প্রাইমারি কনসেপ্ট আসলে কি? হ্যাঁ, এটা প্রাইমারি কনসেপ্ট। আমরা আরো ভালো মতো বুঝবো এই জিনিসটাকে যখন আমরা টেম্পারেচার বা তাপমাত্রা সম্পর্কে জানবো, তখন আমরা হিট যে আসলে ট্রান্সফার করে এই জিনিসটা আমরা আরো ভালো মতো বুঝবো। এবং অনেকে হিটকে ইন্টারনাল এনার্জির সাথে মিলাই ফেলে, তো সেটাও আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। ইন্টারনাল এনার্জি কি ছিল? কোনো একটা সিস্টেম, কোনো একটা পদার্থের মোট শক্তি, সেটা কাইনেটিক হোক বা পটেনশিয়াল হোক, সব মোট শক্তিকে আমরা বলতেছি আমাদের হিট, ইন্টারনাল এনার্জি। আর হিট হলো কি, এক প্রকার ট্রানজিট শক্তি, ট্রানজিট এনার্জি, লিখবো সবগুলো, সমস্যা নেই। তাহলে এটা আমরা আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আসো আমরা একটু সামনের দিকে যাই, 1 মিনিট, এটা শেষ করলাম, নন মেকানিক্যাল ওয়েভ, 1 মিনিট ভাইয়া। তাহলে আমরা সামনে যাই। এখন খেয়াল করো, এখন তোমাকে আমি কতগুলো কথা বলি, যেমন তাহলে হিট যদি দেওয়া হয়, আমি তোমাকে কয়েকটা সিলিন্ডার এখানে আঁকি, ধরো একটা আঁকলাম, ধরো আমি আপাতত 2টা আঁকি, পরে এগুলো বোঝানোর পরে আমি আবার বুঝাবো না। ধরো তোমাকে আমি বললাম এখানে 2টা সিলিন্ডার আছে, ঠিক আছে। তাহলে এই 2টা সিলিন্ডারের মধ্যে পানি আছে, কি আছে? পানি আছে। তাহলে পানি কি দিয়ে তৈরি? পানি তৈরি হলো আমাদের H2O বা ওয়াটার মলিকুলগুলা দিয়ে। আমাদের পানিগুলা তৈরি, ঠিক আছে, পানিগুলা আমাদের তৈরি। তাহলে তুমি যদি এখন এক কাজ করো, তুমি যদি এই পানিগুলোর মধ্যে তুমি হিট দাও, কি দাও? তো এখানে একটা পানি আছে, একটা পাত্রের মধ্যে পানি আছে, এই পানির মধ্যে তুমি যদি হিট দাও, কি দাও? হিট। তো আমি হিট কি পরে আসলাম? হিট হলো রেডিয়েশন, বা সহজ কথা বললে আমরা কি বলতে পারি? এনার্জি, তাই তো, এনার্জি। হ্যাঁ, তোমরা অবশ্যই ফিজিক্সে পড়ে আসছো আগের চ্যাপ্টারগুলোতে যে শক্তির কোনো বিনাশ নেই। তাহলে এই এনার্জি যখন তুমি এই পাত্রের মধ্যে দিবা, তাহলে এই এনার্জি কি হবে, ঠিক আছে, বা এদের অভ্যন্তরীণ কাঠামোর কি ধরনের চেঞ্জ হবে, এই পানির অভ্যন্তরীণ কাঠামোর কি ধরনের চেঞ্জ হবে, এটি আমাদের বুঝতে হবে। তার মানে একদম সহজ কথা না ভাইয়া, চিন্তা করো, ধরো যেখানে একটা পানির মলিকুল, এখানে একটা পানির মলিকুল, আমি 2টা মলিকুল চিন্তা করি, হ্যাঁ, শুধুমাত্র 2টা, আসলে এখানে লক্ষাধিক মলিকুল, তাই না? বাট আমি চিন্তা করলাম 2টা মলিকুল নিয়ে। তো এটা হলো একটা পানির মলিকুল, আবার আমি বললাম এইটা হলো একটা পানির মলিকুল, তাহলে নর্মালি কিন্তু আমি কি বলে আসছি, কোন একটা পদার্থের মধ্যে পরমাণুগুলো অলওয়েজ কি করবে? কাঁপবে। তো এরাও কিন্তু অলওয়েজ কাঁপতেছে, হ্যাঁ। তো আমি কাঁপাটাকে এইভাবে বুঝাচ্ছি আর কি, আমার মতো করে, যদিও আসলে এই ব্যাপারটা এরকম এত না, বাট আমি আমার মতো করে বুঝাচ্ছি যে পানির মলিকুল কিন্তু কাঁপতেছে। এখন নর্মালি এরকম কাঁপতেছে, তো যখন তুমি হিট দিছো, ধরো তোমাকে আমি বললাম এটা কাঁপতেছে, তো আমি বললাম যে কাঁপতেছে বা ঘুরতেছে, হ্যাঁ, আমি কাঁপতেছে বলতে বুঝাচ্ছি তাদের সব ধরনের ঘূর্ণনই আছে, তারা তো স্থির না, তাই না? কিন্তু যখন তুমি হিট দিবা, এই সিস্টেমে কি করবা? এই সিস্টেমে তুমি হিট দিবা, যেমন এই সিস্টেমের মধ্যে হিট দিচ্ছে আমরা নিচ থেকে, তাই না? তো হিট যখন দিবা, তাহলে সেই শক্তিগুলা কিন্তু আমাদের এই অণুপরমাণুগুলা গ্রহণ করবে, এবং সেই শক্তি যখন অণুপরমাণুগুলা গ্রহণ করবে, তখন তারা সেই শক্তিকে কনভার্ট করবে কিসে? গতি শক্তিতে। আমরা সবাই জানি শক্তির আমাদের যে সংরক্ষণশীলতার নীতি, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে। তখন এই পরমাণুগুলা
একদম কমন সেন্স। হ্যাঁ, এই পরমাণুগুলো, এই এনার্জি তো আর ভ্যানিশ হয়ে যাবে না। তুমি এনার্জি দিবা, এই এনার্জিগুলো গ্রহণ করবে কি? এই পানির পার্টিকেলগুলো, এই যে পানি লাল পার্টিকেলগুলো আছে না, লাল পার্টিকেলগুলো, এই পানির পার্টিকেলগুলো এইগুলো গ্রহণ করবে। পানির পার্টিকেল, আমি আবার একটা পানির পার্টিকেল আঁকি, এই একটা পানির পার্টিকেল। এই পানির পার্টিকেলগুলো কি করবে? এই হিটকে গ্রহণ করবে। এই পানির পার্টিকেলগুলো কি করবে? এই পানির পার্টিকেলগুলো কিন্তু আমাদের হিটকে গ্রহণ করবে। পানির পার্টিকেলগুলো কিন্তু আমাদের হিটকে গ্রহণ করবে, হিটকে গ্রহণ করবে, হিটকে গ্রহণ করবে। তো গ্রহণ করার পর কিন্তু তারা কম্পন মানে গতিশক্তি বাড়ায় দিবে। কি করবে? আমাদের অনুপরমাণুর গতিশক্তি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে যাবে। তার মানে যখন তুমি হিট দিচ্ছ তখন কিন্তু এই যে অনুপরমাণুগুলো আছে না, পানির অনুপরমাণুগুলো, এগুলো কিন্তু আরো বেশি বেশি কাঁপবে, ডিশ 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 করে কাঁপবে। আগে কাঁপতো এরকম, আগে এরকম, এইটার পরমাণু আগে কাঁপতো এরকম ডিশ 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 এভাবে কাঁপতো। এখন কাঁপবে কি? ডিশ 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 এরকম ভাবে কাঁপবে। কারণ কি? তাদের এনার্জি বেড়ে গেছে, টোটাল এনার্জি কি বেড়ে গেছে। কারণ তুমি অলরেডি একটা এনার্জি ছিল, তোর আগে ছিল 100 জুল, এটা তাই অভ্যন্তরীণ শক্তি। এখন তুমি বাইরে থেকে দিচ্ছ 80 জুল, তাহলে এখানে কি হয়ে যাবে? টোটাল 180 জুল। ব্যাপারটা বুঝতে পারছি? এখন কি বুঝছো যে তুমি হিট দিছো হলো 80 জুল ধরো, আর আগে থেকে অভ্যন্তরীণ শক্তি ছিল 100 জুল। কারণ এটা তো ন্যাচারালি থাকবেই, মানে প্রাকৃতিকগতভাবে থাকবে। কিন্তু যখন তুমি এক্সট্রাভাবে 80 দিলা, সেই 80 তারা গ্রহণ করলো। যদিও পাত্রের কারণে কিছু লস হবে, আমি এখানে লসটা বলতেছি না, এটা একটু বড় হলে জানবা। তাহলে সে 80 আর হলো এখানে 100 আগে থেকে ছিল, তার মানে টোটাল হলো 180 জুল। কিছু লস হলো, ধরলাম 160 জুল হলো, ঠিক আছে। তারপর এখন কত হলো? ধরলাম যে লস টস মিলে 160 জুল হলো, ঠিক আছে। তারপর তো বাড়ছে, 60 বাড়ছে না? তো 60 বাড়ছে, এই 60 কই যাবে? 60 বাড়ছে, এই 60 যাবে আমাদের গতিশক্তি বাড়াতে। গতিশক্তি বাড়বে, আর গতিশক্তি বাড়া মানে হলো কি? টোটাল ইন্টারনাল এনার্জিও আমাদের বাড়বে। তার মানে আমরা বুঝলাম যে হিট কি করে? হিট কিন্তু আমাদের, বা তাপ কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জি বাড়ায়। তাপ কিন্তু আমাদের কি? কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়ায়। ব্যাপারটা বুঝতে পারছি? যে আগে কাঁপতো ডিশ 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 ডিশ, এখন কাঁপবে ডিশ 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 এভাবে কাঁপবে। কারণ তাদের গতি বেড়ে গেছে, তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে, যে 160 জুল হয়ে গেছে। আগে ছিল 180, অ্যাড করছি 100 প্লাস 80, কিছু লস টস বাদ দিলে 160 জুল, তাই না? তবে আমরা বললাম যে হিট কোনো পদার্থের অভ্যন্তরীণ শক্তি বাড়ে। এখানেই আমাদের মিল হলো অভ্যন্তরীণ শক্তির সাথে হিটের মিলটা। এখানে অনেকে প্যাচ লাগাই ফেলে, অনেকে মনে করে যে অভ্যন্তরীণ শক্তি মনে হয় হিট, আসলে কিন্তু সেটা না। হিট হলো অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করতেছে, এবং হিট কিন্তু আসলে ট্রান্সফার, আমরা একটু সামনে বুঝবো। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করে, অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করে। হিট কোনো বস্তুর মধ্যে জমা কিছু শক্তি না, হিট কখনো জমা থাকবে না, জমা থাকবে অভ্যন্তরীণ। হ্যাঁ, হিট একটা ট্রান্সফার, আমরা আরো সামনে আস্তে আস্তে বুঝবো। তাহলে আমরা এই পর্যন্ত হিটকে মোটামুটি ফিল করতে পারছি যে হিট এক প্রকার শক্তি যেটা অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করতেছে, এবং হিট কি? এটা রেডিয়েশন থেকে আসতেছে, এবং সেগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তোমরা তো আস্তে আস্তে নোট করে পড়বা এবং চিন্তা করবা। চিন্তা না করলে তোমাদের এই সবগুলো পড়া একদম গুলাই যাবে, ঠিক আছে। তো হিটের মধ্যে আমরা আবার ফেরত আসবো, তার আগে আমরা একটু টেম্পারেচারটা পড়ে আসি, যে হোয়াট ইজ টেম্পারেচার। টেম্পারেচারের গতানুগতিক সংজ্ঞা আমি পরে যাব, ঠিক আছে। আমি তো আমাদের একটু ব্যাখ্যা করি প্রথমে। খেয়াল করো, টেম্পারেচার আসলে কি? তোমার টেম্পারেচার আসলে মেজারমেন্ট, যে তুমি কোনো একটা বস্তু ধরে দেখলা গরম, এখন গরম তো বুঝলাম, কিন্তু কতটুকু গরম, মানে এটা আমি কিভাবে বুঝবো? বা ধরো দুইটা বস্তু আছে, একটা গরম একটা ঠান্ডা, তাহলে ঠান্ডাটা কতটুকু আর গরমটা কতটুকু, এটা মেজারমেন্ট করতে হবে না আমাকে একটু, মানে মানুষকে বুঝাইতে হবে না যে এটা এতটুকু গরম, এটা এতটুকু ঠান্ডা, ঠিক আছে। যেমন তুমি এখন নর্মালি তো তুমি জানোই যে ধরো যে তোমার শরীরের তাপমাত্রা এখন 37 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। যখনই সেটা ধরো যে 40 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন কিন্তু সেটা স্বাভাবিক থাকবে না, তখন সেটা তুমি কি বুঝো? তোমার শরীর গরম হয়ে গেছে। তার মানে তুমি এটা বুঝতেছো কমন সেন্সে যে যত ডিগ্রি সেলসিয়াস বাড়বে তত শরীর গরম হবে, তাই না? তো এটা তো টেম্পারেচার। তার মানে আমরা আমাদের এই তাপটাকে, এই যে আমাদের কোনো একটা বস্তু গরম নাকি ঠান্ডা, এটা বোঝার জন্য যে মেজারমেন্ট পদ্ধতি নিয়ে আসলাম, সেটাকে আমরা টেম্পারেচার বলতেছি, ঠিক আছে। একদম সহজ হিসাব যদি আমরা বলি, তাহলে এটা কিসের ভিত্তিতে কাজ করে, তাহলে বা এটা বেসিকটা কিভাবে লুকায় আছে সেটা আমরা একটু বলে থাকি। এই তাপমাত্রা হলো, আমি সহজভাবে বলি, দেখো এই সংজ্ঞাটার মধ্যে মনে রাখতে হবে যে তাপমাত্রা হলো একটি পদার্থের অণুদের গড় গতিশক্তি। খুবই গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, গড় গতিশক্তি, শুধু গতিশক্তি, কারণ বিভব শক্তি কিন্তু এখানে নাই। গড় গতিশক্তি, বা ইংলিশে বললে এখানে এটা সুন্দর হয় নাই, ইজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। হ্যাঁ, মুছে লিখে দিই,
অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ইংলিশ বানানটা ভুল হলে তোমরা মাফ করো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে তাপমাত্রা হলো কোনো একটা পদার্থের অণুপরমাণুদের গড় গতিশক্তির একটা পরিমাপ, গড় গতিশক্তির পরিমাপ। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা কোনো কঠিন কিছু না, হ্যাঁ কঠিন কিছু না, আমরা আস্তে আস্তে বুঝবো। ধর একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমের মধ্যে অনেক ধরনের অণুপরমাণু আছে, স্বাভাবিক আছেই, অণুপরমাণু তো থাকবেই, তো অনেক ধরনের অণুপরমাণু আছে। তাহলে এই যে অণুপরমাণুগুলোর মধ্যে গতিশক্তি আছে না, অবশ্যই আছে। আমাদের ইন্টারনাল এনার্জির মধ্যে পড়েই আসলাম যে অণুপরমাণুগুলা কি স্থির না, তারা সবসময় কম্পমান, রৈখিক গতিশক্তি আছে, কৌণিক গতিশক্তি আছে, কোনাকুনি ঘুরতে, মানে কৌণিক গতিশক্তি মানে রোটেশন করে আর কি, আর রৈখিক মানে সে ট্রানজিশনাল বা সে রৈখিকভাবে ঘুরে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ বরাবর, আর ভাইব্রেশন মানে হলো সে ভাইব্রেট করে, কম্পিত হয়। তাহলে এগুলোর কারণে তার মধ্যে গতিশক্তি আছে। তাহলে এই দেখো এই পার্টিকুলার গতিশক্তি আছে, সেটাকে আমরা বলে দিলাম যে কাইনেটিক এনার্জি 1 ধরো, ঠিক আছে। এই পার্টিকেলটার একটা গতিশক্তি আছে না, সেটা ধরো যে কাইনেটিক এনার্জি 2। তাহলে এই পার্টিকেলটার গতিশক্তি আছে না, একটা অবশ্যই আছে, সেটা ধরো যে এটা সেম হবে না, একটু মানে ভিন্ন হবে, কারণ এগুলো কিন্তু মানে তুমি বলতে পারবে না, কারণ এগুলো কিন্তু একদমই র্যান্ডম যদি গ্যাসিয়াস হয় আর কি। তো সলিডের ক্ষেত্রেও আছে, লিকুইডের ক্ষেত্রেও আছে। তো একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি এক এক রকম, কারণ তারা ভিন্ন ভিন্ন গতিতে গতিশীল এবং তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তো ভিন্ন হতেই পারে। এবং ধরো যে আমি 3টা এখানে লিখছি, তো এরকম হাজার হাজার অনেকগুলো আছে, ধরো 10টা এখানে পার্টিকেল আছে। তাহলে এই 10টাকে কি করতে হবে, এই 10টার যোগফল, তার মানে যে কাইনেটিক 1 প্লাস কাইনেটিক, ধরো আমি 10টা ধরছি এখানে 2 ডট কে ই 10, ধর 10টা কাইনেটিক এনার্জি যোগফল ডিভাইডেড বাই 10, কারণ 10টা অণুর ক্ষেত্রে আমি নিচ্ছি। তাহলে এদের যে গড় মান, অ্যাভারেজ মান এইভাবে বের করে না, উপরে সবকিছু যোগফল ডিভাইডেড বাই অণুপরমাণুর সংখ্যা। তাহলে সেইটা যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের গড় কাইনেটিক এনার্জি যেটা, এটাই আসলে তাপমাত্রা এইভাবে নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে টেম্পারেচার হলো তোমার কোনো একটা পদার্থের অণুদের গড় গতিশক্তির একটা পরিমাপ, এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি গড় গতিশক্তির একটা পরিমাপ। এটাকে বুঝতে পারছি আমরা, এটা গড় গতিশক্তির একটা পরিমাপ, যে গড় কিন্তু, ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝি। এবার আসো আরেকটা কথা যেটা বলি, যে ইট ইন্ডিপেন্ডেন্স বা তোমার নির্ভর করে না, ঠিক আছে, এই টেম্পারেচার নির্ভর করে না, নির্ভর করে না, এটা কথা মনে রাখবা। আচ্ছা কিসে, আচ্ছা এটা বলে নিই আগে, টেম্পারেচার কিসের উপর নির্ভর করে না, সেটা একটু এখানে লিখবা, নির্ভর করে না কিসের উপরে, সেটা আমরা পড়বো। তার আগে একটু বলে নেই যে হিট কি ছিল, এটা একটা শক্তি ছিল। হিট কি এক প্রকার শক্তি, যেটা কিনা ইন্টারনাল এনার্জি বাড়াতে সাহায্য করা হয়, ঠিক আছে। আর টেম্পারেচার কি, টেম্পারেচার হলো ওই সিস্টেমে যে অণুপরমাণুগুলো আছে, সেই অণুপরমাণুগুলোর টোটাল যে কাইনেটিক এনার্জি, টোটাল শুধুমাত্র কাইনেটিক কিন্তু, ঠিক আছে, টোটাল কাইনেটিক এনার্জি একটা গড় গতিশক্তি। আর হিটকে তুমি বলতে পারো টোটাল এনার্জি জুড়ে সে কিন্তু আছে, যেহেতু সে ইন্টারনাল এনার্জির সাথে সম্পর্কিত। আর টেম্পারেচার জাস্ট অণুপরমাণু কাইনেটিক এনার্জি, তাও আবার গড়, অ্যাভারেজ, ঠিক আছে, এরকম ভাগ করতে হবে। আর হিটের ক্ষেত্রে কিন্তু কোনো ভাগ করাকরি ব্যাপার নেই। তাহলে টেম্পারেচার নির্ভর করে না কিসের উপরে, ওই যে মনে আছে 3টা ফ্যাক্টর, অভ্যন্তরীণ শক্তির যে সাইজ অফ পার্টিকেলস, তারপর কি স্পিড অফ পার্টিকেলস, আর হলো তোমার নর্মালি নাম্বার অফ পার্টিকেলস। তার মানে নির্ভর করে না নাম্বার অফ পার্টিকেলস, তারপর তোমার সাইজ অফ পার্টিকেলস, আর হলো স্পিড অফ পার্টিকেলস। কিছু চিন্তা করলে এগুলো অ্যান্সার পাওয়া যায়। নাম্বার অফ পার্টিকেলস কথা চিন্তা করো, যেহেতু এটা অ্যাভারেজ মান, তো নাম্বার এটা কি করবে, কারণ চিন্তা করো যে এখানে যদি আমি 20টাও নিতাম, তো এখানে যদি 20টা হইতো, 10এর জায়গায় 20 হইতো, আর 10টা পরমাণু নাম্বার বেড়ে গেছে, তো এখানেও তো 20 হইতো, তাই না। এখানে 10 হয়েছে, এখানেও 10 হয়েছে, এখানে 20 হইতো, এখানেও 20 হইতো, তাহলে অনুপাতটা বা রেশিওটা সেমই থাকতো। তার মানে অ্যাভারেজ যেহেতু এটা, তো অ্যাভারেজটা কিন্তু সেমই থাকবে। 200টা তোমার কাছে অণু আছে, তো 200টা অণুর প্রত্যেকে যদি 2 জুল করে শক্তি থাকে, তো অ্যাভারেজ কি হবে, 1 হবে, 200/200। আবার তুমি যদি দেখো 2000টা অণু নাও এবং প্রত্যেকে যদি 2 করে থাকে, তাহলে 2000/2, সেক্ষেত্রে আমাদের ওই অ্যাভারেজ 1 বা 2 হবে। তার মানে কি আমাদের মানে 200টা অণু তোমার কাছে আছে, প্রত্যেকে 2 করে আছে, তার মানে কি কত শক্তি আছে, 200 × 2 মানে 400 জুল শক্তি তোমার কাছে আছে। 400 জুল ডিভাইডেড বাই 200, 200টা অণু, তাই না। ধরো তোমাকে আমি বললাম, আচ্ছা এখানে খেয়াল করতে পারো যে 10টা অণু তোমার কাছে আছে, ধরো যে প্রত্যেকটা অণু 1 জুল করে শক্তি ধারণ করে, তাহলে 1 এবং 10টা আছে, তার মানে কি 10 জুল ডিভাইড বাই 10, তো মানে 1। আর তোমাকে আমি বললাম যে 20টা আছে এখন, তাহলে 20 উপর হবে, আর অণু তো 20টাই এখন, তো 20 ডিভাইড বাই 1, তখন অ্যাভারেজ তো সেমই থাকতেছে।
অণু বাড়লেও কোনো লাভ নেই, আসলে বুঝতে পারছি। আর সাইজ যদি বলে থাকি যে ভর যদি বাড়ে, দেখবা যে যদি কোনো একটা বস্তুর কোনো একটা পার্টিকেলের ভর বেশি হয় তাহলে তার গতি কমে যাবে, কারণ সে বেশি ভর। আবার যদি তার ভর কম হয় তাহলে তার কি গতি বেড়ে যাবে। তাহলে ওই মিলে অ্যাভারেজটা ঠিক সেম থাকতেছে, ঠিক আছে? মানে গতির পার্থক্য এখানে হচ্ছে, কোনো একটা বস্তুর ভর বেশি বা সাইজ বড় সে ধীরে চলবে, আর কোনো একটা পার্টিকেল বা কোনো একটা পার্টিকেল বা অনুপরমাণুর মলিকিউলসের সাইজ ছোট সে আস্তে আস্তে চলবে, তাহলে সাইজটাও তেমন বেশি ইফেক্ট করতেছে না। স্পিডটা ইফেক্ট করতে পারে। চিন্তা করো যদি এরকম বলি যে এই সিস্টেমের প্রত্যেকটা পার্টিকুলার স্পিড বেড়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই স্পিড বেড়ে যাওয়া মানে কি তাদের এই 1 জুলের জায়গায় 2 জুল হয়ে গেছে এখন কাইনেটিক এনার্জি, তাহলে কিন্তু 2 জুল করে হলে কত হবে, 10 গুণে 20, 20 ডিভাইড বাই 10, তখন কিন্তু 1 জায়গায় 2 হয়ে যাবে, তখন কিন্তু পার্থক্য হয়ে যাবে। তার মানে স্পিড অফ পার্টিকেলসটা পুরোপুরি ঠিক না। আমি যেটা লিখছি স্পিড পার্টিকেলসটা হলো কি, যে তোমার ধরো যে 2-1টা পরমাণুর স্পিড বাড়ছে, 10টারই বাড়ে নাই, ধরো 2-1টা বাড়ছে, এটার বাড়ছে, তাহলে দেখবে কোনো আহামরি পার্থক্য আসবে, সেটা 1-এর কাছাকাছি আসবে, তখন আমরা বলি যে নির্ভর করতেছে না। বা যখন সবগুলা সিস্টেমের সবগুলা পার্টিকেলের স্পিড বেড়ে যাবে, তখন কিন্তু উইথ সিস্টেমের টেম্পারেচারের উপর একটা ইফেক্ট আসবে, ঠিক আছে? তো স্পিড কথাটা পুরোপুরি ঠিক না, জাস্ট মানে অল্প কয়টা পার্টিকুলার স্পিড বাড়লে সমস্যা নাই, কিন্তু যদি পুরো সিস্টেমের স্পিড বেড়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে উপরে দুইটা হলো পারফেক্টলি ম্যাচ করতেছে। বেসিকগুলো পড়ানোর জন্য আমি বললাম যে টেম্পারেচার আসলে কি, তাপমাত্রা হলো একটা পদার্থের অণুদের গড় গতিশক্তির একটা পরিমাপ, অ্যাভারেজ কাইনেটিক এনার্জির একটা পরিমাপ, ঠিক আছে? এবং এইগুলা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছে, এবং আমাদের টেম্পারেচার যে যন্ত্রের সাহায্যে আমরা মেপে থাকি সেটা হলো থার্মোমিটার। থার্মোমিটার সাহায্যে আমরা মেপে থাকি কোনো একটা বস্তু। এখন দেখো এগুলো মেজারমেন্ট একদমই সোজা, এগুলো আমরা করবো সামনে থার্মোমিটার যখন আমরা দেখাবো। খেয়াল করো, এবার আমি তোমাদের একটু সহজভাবে চিন্তা করি, ঠিক আছে? তো আমার টেম্পারেচারকে আমরা প্রকাশ করি কিভাবে, জায়গাটা বলে রাখি। টেম্পারেচারকে আমরা বর্তমানে যে স্কেল, টেম্পারেচার প্রকাশ করার জন্য আমরা থার্মোমেট্রি বা থার্মোমিটার সাহায্যে আমরা স্কেলের সাহায্যে আমরা প্রকাশ করি। বিভিন্ন স্কেল আছে, যেমন ডিগ্রি সেলসিয়াসের স্কেল আছে, তারপর ডিগ্রি ফারেনহাইটের স্কেল আছে, তারপর ডিগ্রি কেলভিনের স্কেল আছে, এরকম অনেক ধরনের স্কেল তুমি নিজেও এটা বানাতে পারবা, তাই না? এগুলো সূত্র আমরা দেখবো। তাহলে এগুলোর স্কেল আছে বিভিন্ন ধরনের, ঠিক আছে? যেমন এগুলো সম্পর্কও আছে, সম্পর্কগুলো আমরা পড়বো যে কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবো। যেমন মানুষের স্বাভাবিক তাপমাত্রা মেবি 37 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফারেনহাইটে নিলে সেটা কত হয় 97 ডিগ্রি ফারেনহাইট বা এরকম 97.4 এরকম একটা ফারেনহাইট হচ্ছে। তার মানে এই যে 37 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, 97.4 ডিগ্রি ফারেনহাইট কিন্তু সে একই কথা। তাদের অবশ্যই একটা কনভার্সন আছে, একটা নীতি আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো। আমার আজকের পড়ার উদ্দেশ্য কিন্তু আমাদের থার্মোমিটার না, তো আমি এখানে এগুলো আলোচনা করতেছি না। থার্মোমিটার নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার এখানে আজকে নাই। আচ্ছা, জেনে রাখো যে টেম্পারেচার পরিমাপক যন্ত্র, যে টেম্পারেচারকে আমরা পরিমাপ করে থাকি, টেম্পারেচারকে বা তাপমাত্রাকে পরিমাপ করা হয়, পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে, থার্মোমিটার দিয়ে। এবার আসো আমরা তাপ এবং তাপমাত্রাটাকে এখন একসাথে নিয়ে আসি, যে তাপ কি তাপমাত্রা কি। একটা সুন্দর উদাহরণের সাহায্যে তুমি বুঝতে পারো যে তাপ কি এবং তাপমাত্রা কি। এবং তোমরা অনেক সময় খেয়াল করছো যে শীতকালে যখন তোমরা গোসল করতে যাও তখন কিন্তু তুমি দেখো যে গরম পানির মধ্যে ঠান্ডা পানি মিশালে একটা ব্যালেন্স সৃষ্টি হচ্ছে। তার মানে গরম পানিটা আর অত গরম নাই, আর ঠান্ডা পানিটা অত ঠান্ডা নাই, এটা মাঝামাঝি অবস্থা তারা এসে পড়ছে, ঠিক আছে? তোমরা দেখোই নর্মালি এগুলো। একটা বরফকে তুমি যদি ফ্রিজ বা ডিপ ফ্রিজ থেকে বের করে এনে পরিবেশের মধ্যে রাখো, তাহলে কিন্তু সেই বরফটা আস্তে আস্তে গলে পরিবেশের তাপমাত্রা ধারণ করবে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারগুলো এখানে আসলে কি হচ্ছে, এটাই আমাদের আগে আস্তে আস্তে বুঝতে হবে। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে আগে বুঝি, তারপর আমরা আস্তে আস্তে যাই। যেমন তোমাকে আমি যদি বলি উদাহরণটা নিয়ে যাই, ঠিক আছে? এখন আমি যেটা পড়াবো সেটা হলো টেম্পারেচার অ্যান্ড হিট। না, আমাদের আজকে কাঙ্ক্ষিত পড়াটা হলো টেম্পারেচার অ্যান্ড হিট, এই দুটাকে একসাথে নিয়ে পড়া, ঠিক আছে? তো সেটা আমরা একটু করি। চলো, যেহেতু আমরা আলাদা আলাদা বুঝলাম যে টেম্পারেচার আসলে হিট কি, এখন আমরা সেই জিনিস দুটাকে আমরা একটু একসাথে বোঝার চেষ্টা করতে চাই। যেটাই উদাহরণ দিলাম সেই উদাহরণের সাহায্যেই এটাকে একটু ফিল করা যায়। যেমন খেয়াল করো, তোমাকে আমি বললাম এই পাত্র দুটা পাত্র একসাথে আছে। খেয়াল করো, দেখো তোমাকে আমি বললাম যে এই পাত্রে কিছু পানি আছে এবং এই পাত্রেও কিছু পানি আছে, বাট এদের টেম্পারেচার ভিন্ন। টেম্পারেচার কিভাবে পরিমাপ করা হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। বা টেম্পারেচারকে আমরা এটা বুঝতে পারছি, টেম্পারেচারকে পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে, এবং থার্মোমিটার বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো দিয়ে আমরা এগুলোকে পরিমাপ করে থাকি। এবং তোমাকে আমি বললাম যে এই পানির টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, তা আমাদের কক্ষ তাপমাত্রা বা আমাদের পরিবেশের তাপমাত্রাও কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসই, ঠিক আছে? তাহলে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, আর আমি বললাম যে এই পানির তাপমাত্রা হলো 70 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তার মানে অনেক বেশি টেম্পারেচার এখানে আমি
নিয়ে আসলাম, 70 ডিগ্রি সেলসিয়াসের মতো আমি নিয়ে আসলাম এখানে। এখন খেয়াল করো যে তুমি ধরো যে শীতকাল আসছে, এখন তুমি কি করো, ঠান্ডা পানির মধ্যে গরম পানি অথবা গরম পানির মধ্যে ঠান্ডা পানি মিলানোর চেষ্টা করো। তার মানে ধরো যে এটা পাত্র এ, এটা পাত্র এ, এটা হলো পাত্র বি। তো তুমি কি করো, ধরো যে পাত্র এটাকে তুমি পাত্র বি এর মধ্যে ঢেলে দিবা, ঠিক আছে, ঢেলে দিবা। পাত্র একে তুমি পাত্র বি এর মধ্যে ঢেলে দিবা। তাহলে ঢেলে দেওয়ার পরে কি হয়, রেজাল্টটা কি হয়, তুমি কি পাও, যে ঠান্ডা পানির তাপমাত্রা বেড়ে গেছে আর গরম পানির তাপমাত্রা কমে গেছে। কারণ 70 ডিগ্রি আর 70 ডিগ্রি নাই, কারণ 70 ডিগ্রি তুমি যদি গায়ে ঢালো তুমি তো একদম তোমার চামড়া একদম ঝলসে যাবে। তার মানে 70 ডিগ্রি এখন আর 70 ডিগ্রি নাই। আবার 25 ডিগ্রি যেটা ঠান্ডা তোমার কাছে লাগতেছিল অনেক শীতকালে, সেটা কিন্তু এখন আর ঠান্ডা নাই, এটা আরেকটু গরম হয়ে গেছে। তার মানে এটা বুঝতে পারলাম যে ঠান্ডা পানি যেটা, দেখো কথা মানে কি, যে ঠান্ডা পানি যেটা, ঠান্ডা পানি বলতে বুঝাচ্ছি যেই পানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল সেটা গরম হয়েছে, আবার উল্টা বললে যে গরম পানি যেটা ছিল, যে 70 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমার কাছে সহনশীল না, যে গরম পানি যেটা 70 ডিগ্রি সেলসিয়াস, এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এটা কিছুটা ঠান্ডা হয়েছে, তো কেন এরকম হলো, তার মানে কিছু একটা জিনিস তো এখানে হয়েছে যার কারণে ঠান্ডা পানির গরম হয়ে গেল আর গরম পানি ঠান্ডা হয়ে গেল। এখানে যে কাহিনীটা করছে এটাকে আমরা বলে থাকি ট্রানজিট অফ হিট বা ট্রান্সফার অফ হিট। এখানে হিটের আসলে ট্রান্সফার করছে। তো অনেক আগে থেকে বিজ্ঞানীরা কিন্তু আসলে এগুলো জানতো না, তারা কিন্তু অনেক উদ্ভুত থিওরি দিছে। আমি ইতিহাসটা তোমাদের আমি অ্যাড করে দিছি, পরবর্তী লাস্টের স্লাইডগুলোতে আমি অ্যাড করে দিছি, লাস্টে বলবো আমি। এখানে দেখো ঠান্ডা পানি সেটা গরম হয়েছে আর গরম পানি ঠান্ডা হয়েছে, ঠিক আছে। তাহলে কিসের কারণে এরকম হলো, ঠিক আছে, এখানে আমাদের আসলে বলে থাকি এই জিনিসটা আসলে হয়েছে আমাদের ট্রান্সফার অফ হিটের কারণে বা ট্রান্সফার অফ হিটের কারণে, ট্রান্সফার অফ হিটের কারণেই কিন্তু আমাদের নর্মালি ঠান্ডা পানি গরম হয়েছে এবং গরম পানি আমাদের ঠান্ডা হয়েছে। এখন আসো আমরা একটু কারণটা বোঝার চেষ্টা করি যে কেন এরকম হলো। তো এখন খেয়াল করো, এখানে আমরা আবার পাত্র দুটো আমি আঁকি। এখন আমি একটু অনুপরমাণু লেভেল চিন্তা করব, মাঝখানে রাখি, এই আমি একদম কাছাকাছি রাখলাম, ঠিক আছে। মানে কাছাকাছি রাখতে বলতে আমি বুঝাচ্ছি, প্রথমে আমি এরকম দিলাম, তো প্রথমে ধরো যে আমি কি বললাম, আমি ওই যে পানি তাপমাত্রা রাখবো সেটা হলো যদি 25 ডিগ্রি সেলসিয়াস পানি আর হলো 70 ডিগ্রি সেলসিয়াস পানি। তাহলে এখানকার যে অণুগুলো আছে, এখানকার অণু আমি বেশি আঁকা দরকার নেই, 4টা আঁকি, আর 4টা অণুগুলো আছে এখানে। আমার আরো ধরো যে 4টা অণু আছে, তাহলে এখানকার টেম্পারেচার যেটা, এই টেম্পারেচারটা কিন্তু আমাদের নর্মালি কম আর এটা টেম্পারেচার কিন্তু বেশি। তাহলে একটা জিনিস মনে রাখবা, টেম্পারেচার যেহেতু আমাদের কম তার মানে তার মধ্যে শক্তিটাও কম, কারণ তার মধ্যে কোনো টেম্পারেচার বাড়ছে কেমনি, তুমি তো হিট দিছো তাই না, তো টেম্পারেচার বাড়ছে কেমনি, তুমি যখন হিট দিলে তো টেম্পারেচার বাড়ছে, কথাটা কিন্তু বুঝো। তুমি যখন হিট দিছো, এই হিট দেওয়ার কারণে কিন্তু টেম্পারেচার বাড়ছে, কারণ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ছে। এটাকে বুঝো, এক নর্মালি বুঝতে পারছো যে তুমি যখন একটা সিস্টেমের মধ্যে হিট দিবা তাহলে তাদের কি গতিশক্তি বাড়বে না, ঠিক আছে। আমরা কিন্তু যে বলে আসছিলাম যে এখন তুমি অ্যাড করতে পারবে এখানে, 1 মিনিট আমি আবার যাই, এই দেখো এখানে দেখো আমি খেয়াল করো যে তুমি যখন হিট দিচ্ছিলে এই সিস্টেমের মধ্যে তখন কি এগুলোর গতিশক্তি বাড়তেছিল, গতিশক্তি যখন বাড়বে তাহলে অ্যাভারেজটা তো বাড়বে। যেটা গতিশক্তি এখন আগে ছিল 100 জুল টোটাল, এখন 200 জুল হয়েছে, তাহলে অ্যাভারেজ তো বাড়বে, হ্যাঁ, টোটাল গতিশক্তি বাড়তেছে, তার মানে অ্যাভারেজ যেটা সেটাও কিন্তু আমাদের বাড়তেছে। তার মানে আমরা হিট দিলে বুঝলাম যে হিট দিলে কিন্তু আমাদের টেম্পারেচারও বাড়ে, হিট দিলে আমাদের কি টেম্পারেচারও বাড়ে। মানে আমি আবার সহজভাবে তোমাদের বলি, ধরো 1 মিনিট, এখানে ধরো তোমার কাছে আছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং তুমি যখন হিট দিছো এই পানিটাকে, তো হিট দিলে কি হচ্ছে, হিট দিলে তোমার এই 25 থেকে 70-এ পৌঁছে যাচ্ছে। তো হিট দেওয়া মানে কি, এগুলোর অণুগুলার গতিশক্তি বৃদ্ধি করা, গতিশক্তি আরো কি বেড়ে যাওয়া। তার মানে আগে এগুলা কাঁপতো ঢিস 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 ঢিস, এভাবে কাঁপতো ঢিস 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 ঢিস। আর এখন যেহেতু তুমি হিট দিছো, হিট দিয়ে মানে চুলায় যে পানি গরম করছো, মানে চুলার পানি আগুন দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এই পানিগুলোর কি আরো শক্তি
অ্যাবজর্ব করছে, শক্তি অ্যাবজর্ব করে সেই শক্তিকে তারা গতি শক্তিতে কনভার্ট করছে এবং এখন কিন্তু তাদের কম্পন শক্তি বেড়ে গেছে, জি 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 এভাবে কাঁপতেছে, জি 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 এভাবে কাঁপতেছে, এভাবে কাঁপতেছে, মানে তাদের ডিশ 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 এভাবে তাদের কাঁপতেছে। আগে কাঁপতো ডিশ 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 এভাবে, আর এখন কাঁপতেছে ডিশ 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 এভাবে কাঁপতেছে, ঠিক আছে, মানে বলার জন্য বললাম আর কি, এভাবে এভাবে কাঁপতেছে। তার মানে কম্পন শক্তি বেড়ে গেছে, তার মানে কি তাদের কাঁপার সংখ্যা বেড়ে গেছে, তার মানে অ্যাভারেজ যে কাইনেটিক এনার্জি সেটাও কিন্তু বেড়ে গেছে, এই জন্য কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে। তারপর আমরা এখান থেকে ছোট করে লিখতে পারি যে হিট দিলে আমাদের কাইনেটিক এনার্জি বাড়ে বা টোটাল ইন্টারনাল এনার্জি বাড়ে, এটা বলতে পারো। কাইনেটিক এনার্জি বলো, কাইনেটিক এনার্জি এটা আমরা মানে গত স্লাইডগুলোতে পড়ে আসছি, বাড়ে এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও বাড়ে এবং টেম্পারেচারও, যার ফলে কি টেম্পারেচার কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তো তাহলে টেম্পারেচারও বাড়বে, এই জন্য কিন্তু 25 থেকে আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। হওয়ার পরে এখন তুমি দুইটা পাত্রকে একসাথে আনছো, তার মানে দেখো একটা অণুগুলা, এই পাত্রের অণুগুলা কিন্তু আস্তে আস্তে চলতেছে, আর এই পাত্রের অণুগুলা কিন্তু এখন স্লো চলতেছে, মানে সরি, এই পাত্রের অণুগুলা কিন্তু স্লো চলতেছে, আর এই পাত্রের যে অণুগুলো আছে সেটা কিন্তু আমাদের ফাস্ট চলতেছে। এখন তুমি যখন এদেরকে কাছাকাছি আনবা, খেয়াল করো, আমি আবার আরেকটা ডায়াগ্রাম নিয়ে আসি, ধরো আমি এখানে আনলাম আর এখানে আনলাম। এখন তুমি যখন এদেরকে কাছাকাছি আনবা, একদম কাছাকাছি নিয়ে আসছো, মানে তুমি মিলাই দিছো, হ্যাঁ, এটা মানে কি মিলাই দিছো। তো মিলাই দেওয়ার কারণে আমি এই এ পাত্র যেটা বা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো বি পাত্র, ঠিক আছে, এটা হলো এ পাত্র, আর এটা হলো আমাদের বি পাত্র। তো এখানে আমি ধরো দিলাম এই অণুগুলা, আর এখানকার যে অণুগুলো আছে সেগুলো হলো এই অণুগুলা, এগুলো বেশি কাঁপতেছে। তো যখন তারা এখন মিলে গেছে তখন তো তারা অবাধে চলাচল করতে পারবে, তখন যা কি হবে বলো, তখন কিন্তু আমাদের এই অণু ধাক্কা দিবে একে গিয়ে, খেয়াল করো, ও কিন্তু স্লো চলতেছে আর ও ফাস্ট, তো ও যে ওকে ধাক্কা দিবে, ও গিয়ে ওকে ধাক্কা দিবে, আবার ধরো এরকম হতে পারে ও ওকে ধাক্কা দিচ্ছে। তো এরকম যখন ধাক্কা দিবে, ধরো আমি তোমাকে বললাম যে একটা পার্টিকেল সেটা 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছে এবং এখানে আরেকটা পার্টিকেল আছে সেটা চলতেছে 2 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে, একদম সহজভাবে বুঝাই দিচ্ছি। তাহলে ও যখন ও গিয়ে ওকে ধাক্কা দিবে, তাহলে কি ওর স্পিড বেড়ে যাবে না, আরো অবশ্যই বেড়ে যাবে। তারপর ও চলতেছিল ফাস্ট, ওর চলছে আমাদের স্লো, ও হলো আমাদের ফাস্ট, ও হলো আমাদের স্লো। তাহলে ও 10 মিটার/সেকেন্ড যখন আমাদের ওকে যে জায়গায় যখন ধাক্কা দিবে, তখন কিন্তু ধরো আমি তোমাকে বললাম যে ছোট পার্টিকেল যেটা, সেটা বেগ ধরো বের হয়ে গেছে 8 মিটার/সেকেন্ড, কারণ ওকে ধাক্কা দিছে, ও তো বেগ বেশি ছিল। কিন্তু এই বস্তুটা আছে ও তো 10 ছিল, তো 10 পাওয়ার খাওয়ার পরে ও আবার এখানে ধাক্কা খেয়ে ওর কাছে বাধা মনে হয়েছে এটা, যে একটা ধরো যে তুমি চলতেছিল, চলার পথে তোমার তুবলার দিক থেকে তোমার কেউ এসে ধাক্কা দিচ্ছে, ব্যাপারটা তো এরকমই, নিউটনের থার্ড এখানে খাটতেছে, তখন দেখা গেছে ওরটা কমে যাবে, ওরটা কমে গেলে তোমার ধরো যে 6 মিটার/সেকেন্ড। কি বললাম দেখো, এখানে আমি বললাম যে 10 মিটার/সেকেন্ড বেগে একটা চলমান বস্তু যে ধাক্কা দিছে আরেকটা বস্তুকে, যেটা কিনা অলরেডি 2 মিটার/সেকেন্ড বেগে এদিকে চলতেছিল, যখন ধাক্কা দিছে, তাহলে সেই ক্ষেত্রে 2 মিটার/সেকেন্ড বস্তুর বেগ কিন্তু বেড়ে গেছে, কারণ উচ্চ গতিতে ধাবমান একটা বস্তু তাকে এসে ধাক্কা দিছে, ঠিক আছে। তো মানে কি সে আরো একটা বল পাইছে এবং সেই বল পাওয়ার কারণে সে সামনের দিকে এগিয়ে গেছে, তাই তো। কিন্তু এই যে আমার 10 মিটার/সেকেন্ড যে বস্তুটা, এটা কিন্তু একটা বাধা পাইছে, যে আমি চলতেছিলাম 10 মিটার/সেকেন্ড বেগে, সামনে একটা বাধা এসে পড়ছে, সংঘর্ষ হওয়ার কারণে কিছু শক্তি লস হয়েছে এবং তার কিন্তু একটু লস হয়ে গেছে, এই জন্য তার বেগটা কিন্তু আমাদের কমে গেছে। তার মানে তুমি চিন্তা করতে পারো এই ফাস্টটাকে গরম বস্তুর সাথে, দেখো, আর এটাকে তুমি চিন্তা করতে পারো ঠান্ডা বস্তুর সাথে, তাহলে গরম বস্তু বেগ হারাইলো আর ঠান্ডা বস্তু আমাদের বেগ গেইন করলো বা বেগ অর্জন করলো, ঠিক আছে। ব্যাপারটা আসলে এরকমই, যে এই যে ব্যাপারটা খেয়াল করো, এখানে এই যে এই বস্তু যেটা ছিল এটা কিন্তু আমাদের ঠান্ডা ছিল, কারণ সে 25 ডিগ্রি সেলসিয়াস, আর বি ছিল আমাদের গরম। তাহলে যখন আমাদের এই গরম বস্তুর পার্টিকেলগুলা ঠান্ডা বস্তুর পার্টিকেলের সাথে ইন্টারাকশন করতেছে, যখন ধাক্কাধাক্কি করতেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে বলতো ভাইয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিটের ট্রান্সফার হচ্ছে, মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে? এনার্জি ট্রান্সফার হচ্ছে, যে বলতেছে যে আমার এনার্জি তুমি নিয়ে যাও। যেমন দেখো এখানে কি বলছিল, 10 কি বলছে, আমার এনার্জি তুমি নিয়ে যাও, নিয়ে 8 বানাই ফেলছো। তাহলে এখানেও কিন্তু গরম বস্তুর যে হিটটা, এনার্জিটা, কারণ তার মধ্যে তো হিট এক্সট্রা বেশি আছে, তুমি হিট দিছিলে না, তাহলে সেই এনার্জি কিন্তু এখন ট্রান্সফার করে দিবে এর মধ্যে, সব দিবে না, মানে তারা একটা ব্যালেন্স অবস্থা সৃষ্টি করবে। যেমন 25 আর 70 এদের যে গড় মানটা, সেই গড় মানটা দুজনেই এখন ক্যারি করবে।
তার মানে আমি এখানে বলতে পারি, তাহলে এখানে আমরা দেখি যে আসলে এখানে কিসের ট্রান্সফার হচ্ছে, আমাদের আসলে হিটের ট্রান্সফার হচ্ছে, হিটের ট্রান্সফার বা হিটের ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে। ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করবে যে আমাদের দুইটার মধ্যে আজকে টেম্পারেচারের ভ্যারিয়েন্স ছিল, টেম্পারেচারের পার্থক্য ছিল, তাদের মধ্যে গতির পার্থক্য ছিল। ওর গতি আজকে বেশি ছিল এবং ওর গতি আজকে কম ছিল, এবং ওর গতি বেশি এবং ওর গতি কম, এবং এই যে গতি বেশি যেটা সেই পার্টিকেলগুলো ধাক্কা দিলেও গতি কম যে পার্টিকেল তাকে, এবং দেখো আমি একটু বড় করে আঁকি, ধরো আমি বললাম এই যে একটা পার্টিকেল, হ্যাঁ এটার গতি বেশি, আর আমি বললাম এখানে আরেকটা পার্টিকেল এটার গতি কম, ঠিক আছে। তাহলে এই পার্টিকেলটা, লাল কালার যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা আমাদের ধাক্কা দিচ্ছে, এই পার্টিকেলটাকে গিয়ে দুটোই ঘুরতে পারে, এখানে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে কি হয়েছে, ওর থেকে কিছু এনার্জি এটা আমাদের চলে গেছে। তাহলে এই যে আমাদের এনার্জি ট্রান্সফার হলো, এই এনার্জি ট্রান্সফার বা আমাদের কি ট্রান্সফার, ইংলিশ কি মানে এক্সচেঞ্জ হয়েছে, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি আসলে হিট, হিট। এবং এটা ছিল আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা পার্টিকেলকে জুম করছি এখানে জাস্ট বোঝানোর জন্য যে এইটাকে আমরা আসলে হিট বলতেছি। তার মানে আমরা এটা বলতে পারি এখন তাহলে হিট আসলে একটা স্পন্টেনিয়াস ট্রান্সফার, মানে স্বতঃস্ফূর্ত একটা ট্রান্সফার। যেমন তুমি দেখো, তুমি যখন একটা গরম পানি ঠান্ডা পানি মিলাও, তোমাকে কিন্তু কিছু করতে হয় না, ওরা নিজেরাই কি করে, একটা সাম্য অবস্থায় আসে, একটা মিডল পয়েন্টে আসে। আবার তুমি যখন একটা বরফ খণ্ড খেয়াল করো, ধরো যে বরফ খণ্ডটা ফ্রিজের মধ্যে ছিল, একটা বরফ খণ্ড কি ছিল, একটা বরফ খণ্ড ফ্রিজের মধ্যে ছিল, সেই বরফ খণ্ডটাকে তুমি নিয়ে আইসা রাখছো হলো এই ভূমির মধ্যে, এটা একটা আইস, ঠিক আছে। তো যখন তুমি রাখছো, তখন নর্মালি ধরো যেটা -2 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে, বরফ খণ্ডটা যখন তুমি পরিবেশের মধ্যে রাখছো, তো পরিবেশের টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি এনভায়রনমেন্ট টেম্পারেচার, এটা এনভায়রনমেন্ট বা পরিবেশের। তো কিছুক্ষণ রেখে যাওয়ার পর কি হবে বলো তো ভাইয়া, এনভায়রনমেন্ট বা পরিবেশের তাপমাত্রা। তাহলে পরিবেশের তাপমাত্রা এত এবং বরফের তাপমাত্রা হলো -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আপনি কি হবে বলো তো ভাইয়া, এই পরিবেশ কি গরম না, এনভায়রনমেন্ট কি গরম না, তার সাপেক্ষে গরম, তাই না। তো পরিবেশ হলো আমাদের গরম, আর এখানে এই আইস হলো আমাদের ঠান্ডা। তো ঠান্ডা বস্তু কি করবে, ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে, কারণ এনার্জি গ্রহণ করবে এই এনভায়রনমেন্টের পার্টিকেলগুলো থেকে। সহজ কথা তো, হ্যাঁ। এই যে আমাদের বরফের পার্টিকেল আর এনভায়রনমেন্টের পার্টিকেল, তো ওর কম্পন বেশি, ওর কম্পন কম, এনার্জি ট্রান্সফার করবে, তাহলে গরম বস্তু তাপ বর্জন করে। মনে রাখবো সবসময় এই জিনিসটা, যে গরম বস্তু তাপ বর্জন করে, মানে তাপ হারায়, আর ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করে। তাহলে এই জন্য আমরা বলতেছি যে তাপ বা হিট হলো একটা আমাদের কি এনার্জি ট্রানজিট, ঠিক আছে। হিট কি আসলে, হিট হলো একটা এনার্জি ট্রানজিট। এবং মনে রাখবা যে এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে হিট কখন ট্রান্সফার হয়। হিট তখনই ট্রান্সফার হবে যখন দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। কারণ তাপমাত্রার পার্থক্য না থাকলে তো আসলে কখনোই সম্ভব না। ধরো যে এই পার্টিকেল আর এই পার্টিকেল দুজনেই 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ও যে হারে কাঁপতেছে ও ঠিক সেই হারেই কাঁপতেছে। তো ওদের মধ্যে কেউ কাউকে দেয়া নেওয়ার কিছু নাই আসলে। এই জন্য মানে কারো হিট বেশি না, যে আমার হিট বেশি আছে তুমি নিয়ে যাও আমার কাছ থেকে, দুজনেরই হিট সেম, দুজনেরই এনার্জি সেম, ইন্টারনাল এনার্জি মোটামুটি সেম আছে, ঠিক আছে। মানে যদি একই অ্যামাউন্টে থাকে, হ্যাঁ, এটা আবার একটু কাহিনী আছে। ইন্টারনাল এনার্জি না বলি, আমি জাস্ট বলতেছি যে এই যে মধ্যে টেম্পারেচারটা সেম, এবং টেম্পারেচার সেম থাকার কারণে তাদের মধ্যে কোনো এক্সচেঞ্জের কোনো কিছু নাই, এবং তারা কিন্তু কোনো কিছু এক্সচেঞ্জ করবেও না। তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে নো হিট এক্সচেঞ্জ, কোনো ধরনের হিট তারা বা কোনো ধরনের তাপ তারা এক্সচেঞ্জ বা ট্রান্সফার করবে না, ঠিক আছে। কারণ তাদের মধ্যে তাপমাত্রা পার্থক্যই নেই। তাপমাত্রা পার্থক্য না থাকলে ওই যে বলে আসলাম বেসিক, যেটা কাপাকাপি সংখ্যা সমান, এও যে হারে কাঁপতেছে এও সেই হারে কাঁপতেছে, তো এখানে দেয়ানের আসলে কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে হিট এবং টেম্পারেচারের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। এবং মনে রাখবা যে হিট আসলে কি, এটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, বরফকে কেউ বলে নাই স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস, বরফকে কেউ বলে নাই যে তুমি হিট ট্রানজিট করো বা হিট ট্রান্সফার করো, ও আপনি হচ্ছে আপনি, এটা পরিবেশের নিয়ম, ন্যাচারের নিয়ম, তাই না। সেই জন্য এটাকে আমরা বলতে কি স্বতঃস্ফূর্ত পরিবর্তন। তার মানে এই কথাগুলো থেকে আসলে কিন্তু আমাদের হিটের আমাদের
আসছে। তো আমরা এখন সামারিটা আমরা করতে পারি, আশা করি আমরা বুঝতে পারছি যে হিট কি এবং টেম্পারেচার আর কি মোটামুটি ভাবে। প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করবা। এখানে একটা জিনিস খেয়াল করো, 1 মিনিট, একটা জিনিস তোমাদের আমি একটু বলি, সেটা হলো যে এখন আমি যদি সামারি করে বলি সেটা হলো এটা বলতে পারি যে তাপ কি, তাপ হচ্ছে একটা তোমার কারণ, তাপ হচ্ছে কারণ ও তাপমাত্রা তার ফলাফল। ঠিক আছে, তাপ হচ্ছে কারণ, তাপের পরিবর্তনের কারণে কিন্তু আমরা দেখি যে তাপমাত্রাটা ভ্যারিয়েশন আসে। যে তুমি তাপমাত্রা পরিবর্তন দেখে বলতে পারবা যে তাপটা কেমন ভাবে পরিবর্তন হয়েছে। তাপ হচ্ছে কারণ, যে তাপের ট্রান্সফারের কারণে টেম্পারেচারে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আবার তুমি যখন তাপ দিবা, যেমন একটা পার্টিকেলের মধ্যে তুমি তাপ দিচ্ছ, তো তাপ দিলে সেটাকে আমরা বলে থাকি তার তাপমাত্রার বৃদ্ধি ঘটছে, তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। এভাবে তুমি চিন্তা করতে পারো যে তাপ দিচ্ছ, তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। ঠিক আছে, আমরা সামনে আরো অনেক জিনিস পড়বো তাপ এবং তাপমাত্রা নিয়ে, যেমন সুপ্ত তাপ কি সেগুলো সম্পর্কে আমরা জানবো, যে কখন তাপমাত্রা কিভাবে চেঞ্জ করে, এগুলো নিয়ে আমরা আরেকদিন কথাবার্তা বলবো যে তাপমাত্রা কি। তাহলে এখন তাপ হচ্ছে কি একটা বাহ্যিক অবস্থা, যেটা কিনা কোনো একটা বস্তু ঠান্ডা নাকি গরম সেটা স্পর্শ করে, স্পর্শ ছাড়া তুমি সরাসরি বুঝতে পারবে না, স্পর্শ করার পর তোমার একটা অনুভূতি দিবে, সেই অনুভূতিটা আসলে তাপ। ঠিক আছে, তাপমাত্রা হলো কি, তাপমাত্রা হলো যে কোনো একটা বস্তু যখন অন্য কোনো পদার্থের সংস্পর্শে আসবা তাহলে সে কি তাপ দিবে নাকি তাপ নিবে, এটা নির্ধারণ করে। যেমন ধরো যে 70°C তাপমাত্রা, এটা যখন 25°C তাপমাত্রার কাছাকাছি আনছি, 70°C তাপমাত্রার পানিটাকে যখন আমি 25°C তাপমাত্রার পানির কাছাকাছি আনছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে 70°C তাপমাত্রার পানিটা তাপ বর্জন করছে, কিছু এনার্জি বর্জন করছে, সেটাই তাপ বলছি আমরা। এবং 25°C তাপমাত্রা যে পানিটা আছে সেই পানিটা কিছু তাপ গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা হলো ওইটাই আসলে, যে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তু সংস্পর্শে আসলে, আবার একটু লিখে নাও তোমরা, আমি মুখে মুখে বলতেছি, যে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তু সংস্পর্শে আসলে সে তাপ দিবে নাকি তাপ নিবে, এটা নির্ধারণ করে যে সেই তাপমাত্রা। আমি একটু লিখে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে সহজভাবে মানে বলতে পারি যে দেখো, তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়, যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়, এটা হলো তাপ। ঠিক আছে, তাহলে আবার আমরা বলতে পারি যে কোনো বস্তু কি পরিমাণ ঠান্ডা, ঠিক আছে, মানে কি পরিমাণ আমাদের জানতে হবে। তাহলে কোনো বস্তু কি পরিমাণ, কোনো বস্তু কি পরিমাণ ঠান্ডা বা গরম, কি পরিমাণ ঠান্ডা বা গরম তা তাপমাত্রার সাহায্যে জানা যায়, তা তাপমাত্রার সাহায্যে জানা যায়। তাহলে তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা, বলতে পারি যে তাপের একটা অবস্থা। হ্যাঁ, এটা তুমি বলতে পারো আর কি। তো তাপমাত্রার সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে, তুমি তোমাদের বইগুলোতে যেটা করে আর কি সেটা তুমি দিতে পারো। যেমন আমি এটাই প্রিফার করবো দিতে, যে তাপমাত্রা কি লিখে দিই। তো তাপমাত্রার সংজ্ঞা যেটা তোমাদের বইতে দেওয়া আছে আর কি, তো তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন তাপীয় অবস্থা, তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন তাপীয় অবস্থা যা নির্ধারণ করে অন্য বস্তুর সংস্পর্শে লাগলে অন্য বস্তুর সংস্পর্শে রাখলে ওই দ্বিতীয় বস্তুটিকে, এটি দ্বিতীয় বস্তুটিকে তাপ দিবে না তাপ নিবে।
একদমই সহজ কথা বুঝে, আমাদের একটা পাত্র ছিল, এই পাত্রে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর আরেকটা ছিল হলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। ঠিক আছে, তো ধরো এলো দ্বিতীয় বস্তু আর এটা হলো প্রথম বস্তু। তাহলে এই প্রথম বস্তুকে তুমি যখন দ্বিতীয় বস্তুর কাছে নিবা বা একসাথে মিশাবা, তখন এই প্রথম বস্তু সিদ্ধান্ত নিবে যে আমার তাপমাত্রা কি কম না বেশি। হ্যাঁ, আমার তাপমাত্রা কম, তাহলে আমি কি করব, তাপ নিব, আর ওকে ও তাপ হারাবে এবং আমি তাপ গেইন করব। তাহলে এই যে ব্যাপারটা নির্ধারণ কিভাবে করলো, তাপমাত্রা দেখে নির্ধারণ করলো। এবং তাপমাত্রা কি, তাপমাত্রা হলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ আ মলিকিউলস। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস পড়ে আসছি এবং ফিল করে আসছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো ফিল করলে আমাদের আগের পড়াগুলো পড়তে হবে। আর তোমরা যদি বলো যে ফিল করতে চাই না ভাইয়া, জাস্ট মুখস্থ করবো, তাহলে জাস্ট এই যে স্লাইডটা লিখছে না, এই পিকচার, এই স্লাইডটা, জাস্ট এই স্লাইডটা পড়লেই, এই কয়েকটা লাইন পড়লেই হবে। তাপ কি আর তাপমাত্রা কি, এগুলো মুখস্থ করার জন্য। বাট এগুলো ফিল দিছি আমি আগের পড়াগুলোর মধ্যে। তো আজকে পর্যন্তই। আরও ইচ্ছা ছিল পড়ানোর, তাপ এবং তাপমাত্রাকে পড়ানোর জন্য আরও কিছু ব্যাপার বোঝানো লাগে। তো জাস্ট এতটুকুই বুঝলাম। হ্যাঁ, আমরা নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আর পড়বো। আর তার আগে একটা কথা ভুলে গেছিলাম, ধরো এটা ইতিহাস। হ্যাঁ, তোমরা একটু ইতিহাসটা এখান থেকে পড়ে নিবা। এখান থেকে ইতিহাসটা এমন কিছু নাই যে আসলে না বোঝার মতো, একদমই সহজ। প্রথম কিভাবে তাপ কথাটা আসছে বা আগের প্রাচীনকালে বিজ্ঞানীদের ভ্রান্ত ধারণাগুলো কি ছিল, তোমরা আমি এখানে একটু পজ করে তোমরা একটু দেখবা যে কি কি লিখছে এখানে। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, এবং না বুঝে এখানে আসলে কিছুই নেই। যদি এতক্ষণের পড়া বুঝো তাহলে এগুলো কোনো ব্যাপারই না। তো এখানে আমি 2 সেকেন্ড পজ করলাম, এখানে 2 সেকেন্ড ওয়েট করলাম, তোমরা একটু পজ করে দেখো কি লিখছে এখানে। ঠিক আছে, পজ করছো। এবার দেখো সামনে যাই, এই পৃষ্ঠাটাও দেখবা, কারণ এখানে আস্তে আস্তে আমি বৈজ্ঞানিকদের সিরিয়ালটা দিয়েছি এখানে। ঠিক আছে, আরও বিজ্ঞানী আছে, জাস্ট কয়েকজন বিজ্ঞানীর নামটা আমি দিয়েছি যাদের একটু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।